1853 সালের 16 এপ্রিল ভারতবর্ষে প্রথম বাণিজ্যিক ট্রেন চালু হয়। 14টি বগিতে 400 জন যাত্রী নিয়ে 3:35 মুম্বাইয়ের বড়িবন্দর থেকে ট্রেনটি ছাড়ে। হাজার হাজার প্রফুল্ল জনতার হর্ষধ্বনির মধ্যে 21 বার তোপধ্বনি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বাগত জানিয়েছিল নতুন যুগের সূচনাকে। সেই ট্রেন টেনেছিল সিন্ধ, সুলতান এবং শাহিদ নামে 3টি লোকোমোটিভ। 21 মাইল পথ পাড়ি দিয়ে থানেতে পৌঁছাতে সময় লেগেছিল সোয়া 1 ঘন্টা। বেসরকারি ইংরেজ বিনিয়োগকারীদের দ্বারা গঠিত গ্রেট ইন্ডিয়া পেনিনসুল রেলওয়ে কোম্পানি ছিল এই রেল লাইনের নির্মাতা এবং পরিচালনকারী। পরের বছরই অর্থাৎ 1854 সালের 15ই আগস্ট বাংলায় প্রথম রেল চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত, এবং বাংলাদেশে রেল চালু হয়েছিল 1862 সালের 15ই নভেম্বর। বাংলায় রেল যোগাযোগের আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমরা কেবলমাত্র দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ নিয়ে আলোচনা করব, কেননা আমি আগের এপিসোডে উত্তরবঙ্গের রেল যোগাযোগ নিয়ে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে বন্ধুরা সঙ্গে থাকবেন, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে হ্যালো ইন্ডিয়া শিলিগুড়ি থেকে এম মল্লিক। অবশেষে রেল এলো বাংলায়। 1854 সালের 15ই আগস্ট হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম বাণিজ্যিক ট্রেন যাত্রা শুরু হয়। হাওড়া থেকে সকাল 8:30টায় ছেড়ে সকাল 10:01 হুগলি পৌঁছেছিল। ট্রেনটিতে 3টি শ্রেণী ছিল। প্রথম শ্রেণীর ভাড়া ছিল 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া 1 টাকা 2 আনা এবং তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল 7 আনা। এই লাইনটি স্থাপন করেছিল বেসরকারি কোম্পানি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির সম্পর্কে কিছু তথ্য না জানলে ভারতে তথা বাংলায় রেলের প্রথম যে যোগাযোগ আরম্ভ হয়েছিল তা অপূর্ণই থেকে যাবে। ইংল্যান্ডের নিউক্যাসল কয়লা খনির এক শ্রমিক ভাবছিলেন, রেললাইনের উপর দিয়ে যে ট্রলিগুলোকে ঠেলে নিয়ে যেতে হয় তা যদি যন্ত্রশক্তি দিয়ে করা যেত তাহলে মানুষ এবং ঘোড়ার কষ্ট অনেকটা লাঘব হতো। পরে সেই শ্রমিক খনির লিফটে কাজ করার সুযোগ পান, ফলে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথ খুলে যায়। তখন থেকেই তিনি উঠে পড়ে লেগে গেলেন যন্ত্র বানাবার কাজে। 1814 সালে আসে সাফল্য। কয়লার ট্রলিগুলোর মাথায় বাষ্প ইঞ্জিন লাগিয়ে দিব্যে একটা ট্রেন বানিয়ে ফেললেন সেই শ্রমিক। সেই শ্রমিকের নাম জর্জ স্টিফেনসন। আর এই বিষয়টি দারুণভাবে সাড়া ফেলে দেয় পুরো ইংল্যান্ডে। শিল্প উদ্যোক্তারা স্টিফেনসনের পেছনে টাকা ঢালতে হুমড়ি খেয়ে পড়লেন। তাদের অর্থায়নে 1821 থেকে 1825 পর্যন্ত ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত পৃথিবীর প্রথম বাণিজ্যিক রেল লাইন স্থাপন করেন স্টিফেনসন। 1825 সালের 27 সেপ্টেম্বর স্টকটন থেকে সর্বপ্রথম বাণিজ্যিক ট্রেন ছাড়ে। তারপর ইংল্যান্ডে আরও প্রচুর রেলপথ স্থাপন করেন স্টিফেনসন। শুধু ইংল্যান্ড নয়, যেহেতু সে সময় সারা পৃথিবী প্রায় ব্রিটিশদের রাজত্বের মধ্যে ছিল, ফলে বিভিন্ন দেশে ব্রিটিশরা তখন রেলপথ স্থাপনে উদ্যোগী হয় এবং সেগুলিতে ডাক পড়ে স্টিফেনসনের, এবং প্রচুর পরিমাণ অর্থ তিনি উপার্জন করেন এবং তৈরি করেন একটি কোম্পানি, যেটা হলো ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। 1845 সালে স্থাপিত ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির প্রথম চেয়ারপারসন হন স্টিফেনসনের ভ্রাতুষ্পুত্র রোনাল্ড ম্যাকডোনাল্ড স্টিফেনসন। বাংলায় প্রথম রেলপথ স্থাপনের বরাতও পেয়েছিল এই ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিতে কেবলমাত্র ব্রিটিশরাই বিনিয়োগ করতে পারত। তাই ভারত শাসনকারী ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে ভারতে আমন্ত্রণ জানায় ভারতে রেলপথ স্থাপনের বিষয়টিকে খতিয়ে দেখবার জন্য। ইস্ট ইন্ডিয়া রেলওয়ের পক্ষে স্টিফেনসন প্রস্তাব দেন প্রথম পর্যায়ে বর্ধমানের কয়লা খনি এলাকার মধ্য দিয়ে কলকাতা থেকে বেনারসের মির্জাপুর পর্যন্ত রেল লাইন পাতার, এবং পরবর্তীতে সুযোগ ও সুবিধা মতো তা দিল্লি পর্যন্ত বিস্তৃত করা যাবে। এদিকে ইংল্যান্ডের রেল মেনিয়া যখন চূড়ান্ত পর্বে, ঠিক সেই সময় 1842 খ্রিস্টাব্দে এক বাঙালি উদ্যোক্তা ইংল্যান্ডে পা রাখেন। তিনি হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। জাহাজ, বিমা, ব্যাংক, নীল ব্যবসার বদৌলতে তার হাতে তখন প্রচুর অর্থ। রেল কোম্পানির ব্যবসায় ভালো অর্থ উপার্জন হতে পারে এই ভেবে তিনি 1843 খ্রিস্টাব্দে দেশে ফিরে গঠন করলেন গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি।
রানীগঞ্জের কয়লা খনির কয়লা পরিবহনে বিশাল ব্যবসা ছিল ঠাকুর পরিবারের, তাই দ্বারকানাথ পরিকল্পনা করলেন রানীগঞ্জ রাজমহল হাওড়ার মধ্যে রেল লাইন পাতার। দ্বারকানাথ 1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সে প্রস্তাব রাখেন, কিন্তু দ্বারকানাথের প্রস্তাব খারিজ হয়ে যায় ভারতীয় বলে। শেষ চেষ্টা হিসেবে তিনি স্টিফেনসনের সঙ্গে যৌথ ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু স্টিফেনসন রাজি হলেন না। এই বছরই আগস্ট মাসে দ্বারকানাথ দেহত্যাগ করেন। তৎপরবর্তী সময়ে 1847 সালে গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি স্টিফেনসনের ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়। যাই হোক, অবশেষে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির বদৌলতে 1854 খ্রিস্টাব্দের 15ই আগস্ট শুরু হয় বাংলায় প্রথম রেলযাত্রা। পরবর্তীতে 1854 সালের সেপ্টেম্বরে হুগলি থেকে পান্ডুয়া এবং 1855 সালে বর্ধমান, রানীগঞ্জ এবং 1858 সালে রাজমহল এবং 1862 সালে বেনারস পর্যন্ত এই লাইন বর্ধিত হয়। এদিকে 1859 সালে কানপুর থেকে এলাহাবাদ এবং 1860 সালে কানপুর থেকে এটাওয়া লাইনটি নির্মাণ করা হয় এবং 1866 সালে দিল্লি পর্যন্ত লাইনটিকে বর্ধিত করা হয়। 1867 সালে এলাহাবাদ জব্বলপুর শাখাটি সম্পন্ন করা হয় এবং পেনিনসুলার রেলওয়ের মাধ্যমে জব্বলপুরের সাথে সংযোগ স্থাপন করা হয়। 31শে ডিসেম্বর 1879 সালে ব্রিটিশ ভারত সরকার ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কিনে নেয়। এদিকে 1862 সালে 19শে সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট এবং 15 নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু করে এবং এই রুটটি নির্মাণ করে ইবিআর অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। 1871 সালে এই রেললাইন গোয়ালন্দ পর্যন্ত বিস্তৃত হয়। ঢাকা ময়মনসিংহ স্টেট রেলওয়ে কর্তৃক 1884 সালে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে পূর্ববঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগের নতুন যুগের সূচনা হয়। রাতের ট্রেনে কলকাতা থেকে যাত্রা করে ভোরে গোয়ালন্দ ঘাট, তারপরে স্টিমারে পদ্মা পার হয়ে নারায়ণগঞ্জ থেকে ট্রেন ধরে দুপুরের মধ্যে ঢাকা। 3 দিনের পথ 17 ঘন্টায় নেমে এলো। 1899 সালে ঢাকার নারায়ণগঞ্জ রেল লাইনটি জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত বিস্তৃত হয়। আসামের চা মালিকদের চাপে 1892 সালে ব্রিটিশ সরকার আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠন করে। এই কোম্পানি শুরু করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে আসামের চা বাগানগুলোর রেল লাইন স্থাপনের কাজ। এই কোম্পানির উদ্যোগে 1895 সালের 1 জুলাই প্রায় 150 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কুমিল্লা এবং 60.54 কিলোমিটার দীর্ঘ লাকসাম চাঁদপুর মিটার গেজ সেকশনটি চালু করা হয়। পরের বছর কুমিল্লা আখাউড়া এবং আখাউড়া করিমগঞ্জ সেকশন চালু করা হয়, যা পরবর্তীতে অর্থাৎ 1903 সালে আসামের তিনসুকিয়া পর্যন্ত বিস্তৃত হয়। এভাবে পূর্ববঙ্গে স্নায়ুতন্ত্রের মতো রেল যোগাযোগ প্রসারিত হতে থাকে। এখানে আরও একটা বিষয় না বললেই নয়, এই যে বিভিন্ন রেলওয়ে কোম্পানিগুলি তাদের যে রুটগুলো তৈরি করেছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি এবং আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি, তাদের রুটগুলি কয়েকটি বড় নদী দ্বারা বিভক্ত ছিল, অর্থাৎ একটি কোম্পানির রুটের সঙ্গে অন্য কোম্পানির রুটের সরাসরি কোনো সংযোগ ছিল না দীর্ঘদিন। এই নদীগুলি ছিল উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হুগলি নদী এবং ব্রহ্মপুত্র ও যমুনা নদী, এবং পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত গঙ্গা এবং পদ্মা নদী। 1887 খ্রিস্টাব্দে হুগলি নদীর উপর ব্যান্ডেল নৈহাটি জুবিলি ব্রিজ এবং 1931 খ্রিস্টাব্দে হুগলি নদীর উপরে অবস্থিত বালি দক্ষিণেশ্বর বিবেকানন্দ ব্রিজ ইস্ট ইন্ডিয়া রেলওয়ের যে রুট তার সঙ্গে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের যে রুট রয়েছে সেটিকে সংযুক্ত করে এবং এর মধ্য দিয়ে হাওড়ার সঙ্গে শিয়ালদার সংযুক্তি ঘটে। 1915 সালে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ তৈরি হওয়ার পর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযুক্তি ঘটে, অর্থাৎ শিলিগুড়ি যুক্ত হয় কলকাতার সঙ্গে। পরবর্তীকালে স্বাধীন ভারতে 1971 খ্রিস্টাব্দে গঙ্গার উপর ফারাক্কা ব্রিজ তৈরি হলে এই সংযোগ আরও সহজ হয়ে ওঠে। ইবিআরের সঙ্গে
অসম বেঙ্গল রেলওয়ে সংযুক্তি ঘটে আরও অনেক পরে। 1998 সালে যমুনা সেতু তৈরি করার মধ্য দিয়ে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের সঙ্গে আসাম বেঙ্গল রেলওয়ের যে রুটগুলো রয়েছে তাদের সংযুক্তি ঘটেছিল। 1947 সালে দেশ বিভাগের পর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে এবং আসাম বেঙ্গল রেলওয়ের বেশিরভাগ অংশ বর্তমানে বাংলাদেশে পড়ে যায় এবং পশ্চিমবঙ্গে অবশিষ্ট অংশ থেকে যায়। এবং এই দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে রেলের বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট নেওয়া হয়েছে এবং রেল লাইনের সংখ্যা বা রেল লাইনের যে রুট সেটা একটা বিপুল পরিবর্তন ঘটেছে। দুই বাংলার ক্ষেত্রে রেলের ইতিহাসে একটা উল্লেখযোগ্য সংযোজন হলো মেট্রো রেল, কলকাতা মেট্রো রেল এবং ঢাকা মেট্রো রেল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে তা দয়া করে ফলো করবেন। তাহলে রাখছি এখানেই। সবাই খুব ভালো থাকবেন। বাই।